ইংলিশ গণমাধ্যমে রাইসের বন্দনা, বেন্ড ইট লাইক ডেকল্যান রাইস বেবি রাইস, কিন্তু স্প্যানিশ গণমাধ্যমগুলোতে হতাশার ছায়া রিয়াল মাদ্রিদের জন্য। অব্লিগাদো অত্র মিলাগ্রো মানে সান্তিয়াগো বের্নাবেউতে আরেকটা মিরাকলের জন্য প্রার্থনা, কিন্তু হিউমিলিতাদোস অর্থাৎ একটা হিউমিলিয়েশনের রাত। আর্সেনালের ম্যাজিক মোমেন্ট যেই রাতে লেখা হয়েছে সেই রাতে একই সঙ্গে লেখা হলো রিয়াল মাদ্রিদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ একটা দুঃস্বপ্নের রাত। কিন্তু অন্যদিকে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে মিউনিখে আলিয়ান্স অ্যারেনাতে লাউতারো মার্তিনেজ করে দেখিয়েছেন একটা আউটসাইড অফ দ্য বুট ইনসাইড অফ দ্য নেট ফিনিশ, যেই ফিনিশের পর ফ্রাত্তেসির একটা গোলে থমাস মুলার গোল করে বায়ার্নকে সমতায় এনে দেওয়ার পরও ইন্টার মিলান বায়ার্নের দুর্গ ভেদ করে এসছে সান সিরোতে। সেকেন্ড লেগ দুই ম্যাচ মিলেই আপনার জন্য চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে অনেকগুলো ম্যাজিক মোমেন্টস ছিল, কিন্তু ম্যাজিক মোমেন্টস বেশিরভাগ হয়তো ছিল আর্সেনালের ম্যাচে। মিকেল আর্তেতা তার প্রেস কনফারেন্সে বলেছেন যে তার দলকে ম্যাজিক মোমেন্টস ক্রিয়েট করতে হবে এবং 20 বছর পর যেটা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আর্সেনালের জন্য ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ইউরোপিয়ান নাইটস, এবং সেটাও আবার রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, এর চাইতে ভালো রাত বোধহয় আপনার জন্য আসতে পারে না। যখন আপনি ম্যাচটা দেখে শেষ করেছেন, আর্তেতা তো সেই ব্যাপারটাতে অনেকবার কল্পনা করেছেন যে আসলে কি নিয়ে তিনি কথা বলবেন, তার প্লেয়ারদের প্রশংসা করবেন না ম্যাচের মোমেন্ট নিয়ে কথা বলবেন, কিন্তু আপনার মাথায় তখনও ঘুরপাক খাচ্ছে রাত 3:30 বাজে যে কোন ফ্রি কিকটা আসলে বেটার ছিল, প্রথমটা যেটা কার্ল করে ভেতরে ঢুকেছে নাকি সেকেন্ডটা যেটা টপ কর্নার ফিনিশে আপনার শেষ মুহূর্ত পর্যন্ত মনে হয়েছে কিংবা থিবো করতে আরো মনে হয়েছে এই গোলটা হয়তো গোল হবে না। তার আগে বলে রাখা ভালো ডেকল্যান রাইস যেই দুটো গোল করেছেন, দুটো ফ্রি কিক থেকে গোল করেছেন, এবং যেটা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে প্রথমবারের মতো ঘটনা ঘটেছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে দুটো গোল করা ফ্রি কিক থেকে, এই নিয়ে তিনি পঞ্চম নাম তার। এর আগে রিভালদো গোল করেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেছেন, নেইমারও গোল করেছেন, সেই তালিকায় এখন ডেকল্যান রাইস আছেন। যেই ডেকল্যান রাইস ফ্রি কিক থেকে তার 338টা আন্তর্জাতিক ক্যারিয়ার ম্যাচে ক্লাব এবং ইন্টারন্যাশনাল মিলে যে 338টা ম্যাচ তিনি খেলেছেন, তার মধ্যে এটা তার প্রথম ফ্রি কিক, একটা এবং দুটো। 58 মিনিটে যখন সাকা ফ্রি কিকটা উইন করলেন, ডেকল্যান রাইসের সঙ্গে তারা কথা বলছিলেন যে আসলে তিনি কিভাবে ফ্রি কিকটাকে ট্রিট করবেন। সাকা বলছেন যে তিনি যদি ফিল করেন, অর্থাৎ ডেকল্যান রাইস যদি ফিল করেন, তবে তিনি হি ক্যান গো অল দ্য ওয়ে ফর দ্য গ্লোরি। অন্যদিকে নিক হোভার, যিনি বেসিক্যালি আর্সেনালের সেট পিস কোচ, তিনি বলছিলেন একটা রিভার্স ক্রস করতে, যাতে যারা বাইরে আউটসাইডে ওয়েট করছেন বক্সে 6 ইয়ার্ড বক্সে ঢুকে সেটাতে তারা পাউন্স করতে পারবেন। কিন্তু ডেকল্যান রাইস ভাবলেন, তিনি পরবর্তীতে ম্যাচ শেষে বলছেন যে তিনি ফিল করতে পারছেন যে হি ক্যান গো ফর দ্য গ্লোরি, and for the glory he went, he bent it like Declan, not like Beckham. ঠিক 12 মিনিট পর আরেকটা ম্যাজিক মোমেন্ট নাম্বার 2, এবং থিবো কোর্তোয়ার ব্যাপার আপনি একটু চিন্তা করেন। থিবো কোর্তোয়ার হাইট হচ্ছে পাক্কা 2 মিটার বা 6 ফুট 6 ইঞ্চি। তার পক্ষে কেন অন্য 10 জন বা 12 জন যদি গোলকিপার তার চেয়েও বেশি হাইটের কেউ থাকতেন, 7 ফুট হাইটেরও যদি কেউ থাকতেন, সেই গোলটা ঠেকানোর সাধ্য কোনো গোলকিপারের নাই, যেখানে এই ডেকল্যান রাইস ফিনিশটা করেছিলেন। প্রথম গোলটা করলেন তিনি কার্ল শট করে, এবং সেকেন্ড গোলটা টপ কর্নার ফিনিশ। এবং গোলটা শেষ করার পর টিভি ক্যামেরা মানে টিভি প্রোডাকশনের প্রশংসা না করে পারা যাচ্ছে না, তিনি সরাসরি প্রোডাকশন ক্যামেরা ফোকাস করলেন মাঠে বসে থাকা রবার্তো কার্লোসের উপর। ডেকল্যান রাইস হি সোকড ইন দ্য মোমেন্টস অ্যান্ড আর্সেনাল এনজয়েড ওয়ান অফ দ্য বেস্ট না দেয়ার বেস্ট ইউরোপিয়ান নাইটস এভার, এবং সেটাও রিয়াল মাদ্রিদকে বধ করে। আর্তেতা ম্যাচ শেষে বলেছেন আর্সেনাল এই নতুন করে ইতিহাস লিখতে চায়, যে চ্যাম্পিয়ন্স লিগে তাদের এত বছরের হতাশার ইতিহাস রয়েছে। 2006 সালে রিয়াল মাদ্রিদকে 2 লেগ মিলে হারিয়ে তারা ফাইনাল পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু তাদের ক্লাসিকো অপোনেন্ট বার্সেলোনার কাছে আর্সেনালকে হারতে হয়েছিল। শেষবার 2009 সালে তারা সেমিফাইনাল খেলেছিল চ্যাম্পিয়ন্স লিগে। এরপর একটা দীর্ঘ সময় তারা অবলিভিয়নে বসে আছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তারা ইউরোপা লিগে ডিমোটেড হয়ে গিয়েছিল। একটা সময় তো টানা অনেকগুলো বছর তাদেরকে ইউরোপিয়ান ফুটবলের স্বাদ নিতে দেখা যায়নি। তারপর যখন আর্তেতা আসলেন, আর্তেতার এই আর্সেনালকে নিয়ে অনেক ধরনের সমালোচনা আপনি করতে পারেন, সেই সমালোচনা করার জায়গা আছে, কিন্তু আর্তেতার এই আর্সেনালকে কালকে আপনি ভূয়সী প্রশংসা না করলে আপনি বরং ফুটবলের ভক্ত বলে নিজেকে পরিচয় দিতে পারেন না। আর্সেনালে একটা বড় ধরনের ইনজুরি সংকট রয়েছে, গ্যাব্রিয়েল মাগালেস ছিলেন না, তার জায়গায় ডেপুটাইজ করেছেন ইয়াকুব কিভিওর, কিন্তু তাদের যে 3-2-4-1 কম্প্যাক্ট শেপটা রিয়াল মাদ্রিদ বিট করতে পারেনি, তার একটা বড় কারণ তাদের টিমের কম্প্যাক্টনেস। আপনি বলতে পারেন যে বুকায়ো সাকা যে চান্সেসগুলো ক্রিয়েট
করেছিলেন স্পেসিফিক্যালি 36 মিনিটে, সেই জায়গাতে যদি একজন প্রতিষ্ঠিত সেন্টার ফরওয়ার্ড থাকতেন তবে রিয়াল মাদ্রিদ অনেক বেশি হয়তো গোল খেয়ে যেতে পারতো। সাকার সেই কাটব্যাক এবং একই সঙ্গে মাইলস লুইস কেলি এত কম বয়সে যে কম্পোজার দেখিয়েছেন, সেখানে ফার্স্ট হাফে যখন কোর্তোয়াকে দুটো সেভ করতে হয়েছে সেখানেও কিন্তু মাইলস লুইস কেলি রিয়াল মাদ্রিদের ব্যাক লাইনকে বিট করে বক্সে ঢুকে বল ডেলিভারি করেছিলেন। সেখান থেকে রাইস এবং মেরিনোর শটটা আসলে রাইস এবং মার্টিনেলির শট ঠেকাতে হয়েছিল কোর্তোয়াকে, এবং সেকেন্ড হাফে আবারও কিন্তু ডাবল সেভ করতে হয়েছে কোর্তোয়াকে। ইয়াকুব কিভিওর, উইলিয়াম সালিবা এবং ইউরিয়ান টিম্বারকে এমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যেন তারা খুব বেশি সামনে ফরওয়ার্ডে না যান, কারণ মাইলস লুইস কেলি এবং থমাস পার্টে মিলে যেভাবে ইনভার্ট করে থমাস পার্টের সাথে মিডফিল্ড পার্টনারশিপ করেছিলেন সেটাই এনাফ ছিল মাদ্রিদকে ওয়াইড চ্যানেলে ড্রাইভ করার জন্য। এমন অবস্থা হয়েছে যে মাত্র 80 মিনিটের পর রদ্রিগো প্রপার বলে টাচ পেয়ে বক্সে ঢুকতে পেরেছিলেন, কিংবা কিলিয়ান এমবাপে বা ভিনিসিয়াস যখন ড্রিবল করে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন তাদেরকে ন্যারো স্পেসে সেখানে কনস্ট্রিক্ট করে রাখা হচ্ছিল। এমবাপে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন, বেলিংহাম একটা চান্স ক্রিয়েট করেছিলেন এমবাপের জন্য যেটা বেসিক্যালি দাভিদ রায়া ঠেকিয়ে দিয়েছিলেন। এছাড়া আসলে রিয়াল মাদ্রিদের আক্রমণে কোনো কিছুই গতকালকে ছিল না, এবং সেটাই আসলে আনচেলত্তি বলার চেষ্টা করছেন প্রথম হাফ নিয়ে। এখন এটাকে আপনি গ্লাস হাফ ফুল, গ্লাস হাফ এমটি ফিলসফিতে দেখতে পারেন। তার কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের ফিলসফি হচ্ছে মূলত তাদের যেই ফ্ল্যামবয়েন্ট অ্যাটাকিং লাইন রয়েছে তাদেরকে যতটুকু স্পেসে পারা যায়, যতটুকু ম্যান মার্কে বিট করে পারা যায়, ডেঞ্জারাস স্পেসে খুঁজে নেওয়া, এবং সেটাই আসলে রিয়াল মাদ্রিদ করার চেষ্টা করেছে ফার্স্ট হাফে। আর্সেনাল হ্যাড দ্য মেজরিটি অফ দ্য বল পজেশন, সেটাই হয়তো করার কথা ছিল, এবং আনচেলত্তি বলছেন যে প্রথম হাফে তারা খুব একটা খারাপ খেলেননি, কারণ কিছু হাফ চান্সেস এমবাপে পেয়েছিলেন, ভিনিসিয়াস চেষ্টা করেছিলেন, কিন্তু সেগুলোকে আসলে রিয়াল মাদ্রিদ কাজে লাগাতে পারেনি আর্সেনালের কম্প্যাক্টনেসের কারণে। কিন্তু তিনি আবারও বলছেন যে সেকেন্ড হাফে পুরো এই মেল্ট ডাউনটা, ওই ফ্রিকিকগুলো বাদ দিলে সেটা আসলে আনচেলত্তি তার ঘাড়ের উপর নিয়ে নিয়েছেন। তিনি যতই তার আইব্রু উঁচু করুন না কেন, গতকালকে সেই আইব্রুর ম্যাজিক কোনোভাবেও কাজ করেনি, কারণ তার দল বিকেম অ্যাবসলিউটলি টুথলেস ইন দ্য লাস্ট 30 মিনিটস। এবং কামাভিঙ্গার রেড কার্ডটা শেষ পর্যন্ত আরেকটা ডিসাইসিভ ব্লো হয়ে এসছে। তার মানে সান্তিয়াগো বের্নাবেউতে কামাভিঙ্গা খেলতে পারছে না, যদিও চুয়ামিনি ব্যাক করবেন, সো সেখানে হয়তো এখনো একটা সপ্তাহ বাকি রয়েছে আনচেলত্তি এবং পুরো রিয়াল মাদ্রিদকে সেটা নিয়ে ফোকাস করার জন্য। রিয়াল মাদ্রিদ এরকম রাত অনেকদিন চ্যাম্পিয়ন্স লিগে উপহার পায়নি। সর্বশেষ আপনি ম্যানচেস্টার সিটির সঙ্গে 4-0 গোলে সেমিফাইনালের সেকেন্ড লেগের হারটাকে ধরতে পারেন, কিংবা আপনি চলে যেতে পারেন আরো পেছনে আয়াক্সের সঙ্গে সান্তিয়াগো বের্নাবেউতে 1-4 গোলে হেরে গিয়ে সেই ম্যাচটাকে আপনি এই ম্যাচের সাথে তুলনায় আনতে পারেন। আর্সেনালের পক্ষে আরো 3টা বা 4টা গোল করা সম্ভব ছিল, যেটা জুড বেলিংহাম তিনি আলাদা করে পয়েন্ট আউট করে বলছেন যে তারা যে 3টা গোল খেয়ে ম্যাচটা থেকে বের হয়ে আসতে পেরেছেন এমিরেটস থেকে, সেটা আসলে তাদের সৌভাগ্য। তারপরও কেন আমরা রিয়াল মাদ্রিদকে এই কম্পিটিশনে রাখতে চাচ্ছি, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে থিবো কোর্তোয়া এবং আরেকটা কারণ হচ্ছে দ্য কম্পিটিশন ইটসেলফ। থিবো কোর্তোয়া গতকালকে যদি না থাকতেন তবে গতকালকে রিয়াল মাদ্রিদ 8টা গোল খেলেও অবাক হওয়ার কোনো কারণ ছিল না। তার কারণ হচ্ছে থিবো কোর্তোয়া ফার্স্ট হাফে দুটো কমান্ডিং সেভ করেছেন, এবং আর্সেনাল যেভাবে সেট পিস রুটিন অনুযায়ী যেভাবে বক্সটাকে ক্রাউডেড করে ফেলছিল সেটাকে ডিকটেট করার জন্য কোর্তোয়া না থাকলে সেখানে বক্স কমান্ডটা কোনোভাবেও আর্সেনাল বা রিয়াল মাদ্রিদ করতে পারতো না। ফার্স্ট হাফে দুটো সেভ, সেকেন্ড হাফে টানা দুটো সেভ, এবং কনস্ট্যান্টলি দাভিদ আলাবাকে বিট করে সাকা যেভাবে বক্সে ঢুকছিলেন, কিংবা হাফ স্পেসগুলোকে অপারেট করে ওদেগার্ড এবং মাইলস লুইস কেলি বারবার রিয়াল মাদ্রিদকে র্যাটেল করছিলেন, সেটা ওইখানে কোর্তোয়া না থাকলে রিয়াল মাদ্রিদের জন্য বড় কোনো সমস্যা গতকালকে হতেই পারতো। এবং একই সঙ্গে দ্য কম্পিটিশন ইটসেলফ, এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামকে বলতে পারেন আপনি গতকালকে তারা ফ্লপ হয়েছেন। এমবাপে কিছুটা হলেও তাও চান্স ক্রিয়েট করার চেষ্টা করেছেন, ভিনিসিয়াস সেখানে একদমই বলতে গেলে ডাব্বা মেরেছেন, রদ্রিগোকে তো শেষ পর্যন্ত উঠিয়ে নিতে হলো তার ইনএফেক্টিভনেসের কারণে। কিন্তু তারপরও যখন সান্তিয়াগো বের্নাবেউতে এই ম্যাচটা হচ্ছে আর্সেনালের সঙ্গে, আপনি রিয়াল মাদ্রিদকে ধরে নিতে পারেন যে দে আর 85% আউট অফ দিস কম্পিটিশন, কিন্তু শেষ পর্যন্ত ওই কম্পিটিশনটাই রিয়াল মাদ্রিদের জন্য একটা ইউএসপি। আপনি ভলসবুর্গে ম্যাচটার কথা ধরুন, সেই 2-0 গোলে হেরে যাওয়ার পর 3-2 গোলের একটা কামব্যাক, কিংবা তার পরবর্তীতে পিএসজির সঙ্গে কামব্যাক, এবং 2021 সালের ওই কনস্ট্যান্ট কামব্যাকের উপর কামব্যাকের ম্যাচটা ম্যানচেস্টার সিটির সঙ্গে সেই সেমিফাইনালের ম্যাচটা আপনাকে বারবার মনে করিয়ে দেয় এটা রিয়াল মাদ্রিদ। এই কথা বলতে বলতে আমরা আসলে বারবার বলেই যাই যে রিয়াল মাদ্রিদ হয়তো কামব্যাক করবে, কিন্তু আর্সেনাল আপনাকে এমন একটা রাত উপহার দিয়েছে যেখানে আপনি কামব্যাকের কথা চিন্তা করতে গেলে 2 বার ভাববেন এবং রাতে ভাত খাওয়া ছেড়ে দিবেন, কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদকে আর্সেনালও অন্তত কোনোভাবেই হালকাভাবে নেবে না, এবং সেটাই আসলে পরবর্তী লেগের
একটা ইউএসপি হয়ে থাকবে। তবে আর্সেনালের জন্য, আর্সেনালের ভক্তদের জন্য এরকম একটা রাত তারা ডিজার্ভ করেন। মিকেল আর্তেতা হয়তো তিনি কিছুটা এই মৌসুমে ব্যাকট্র্যাক করেছেন তার ফিলসফি থেকে, তবে যেই রাতটা রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা উপহার দিয়েছে এটা ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা একটা রাত হিসেবে লেখাই থাকবে ইতিহাসে। আলিয়ান্স অ্যারেনায় যখন ইন্টার খেলতে আসছে তখন বায়ার্ন মিউনিখকে অনেকে এগিয়ে রেখেছেন, ইন্টারকে অনেকে এগিয়ে রেখেছেন, কিন্তু ঘটনা হচ্ছে ইন্টার যেই মোমেন্ট অফ ম্যাজিকটা প্রডিউস করবে ফার্স্ট হাফে সেটা হয়তো ইন্টারের এই স্ট্রেংথটাকে বলে দেয়, এবং সম্ভবত যেই টিমগুলো ট্রেবল জয়ের জন্য টার্গেট করে রেখেছে রিয়াল মাদ্রিদ হয়তো সেই কম্পিটিশনে সবচেয়ে পিছনে পড়ে আছে। বার্সেলোনাকে আপনি অনেক এগিয়ে রাখবেন, কোপা দেল রের ফাইনালে তারা খেলতে যাচ্ছে, লা লিগার টপ টেবিলে তারা রয়েছে, বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনাল দুটো লেগের পর হয়তো তারা ভালো কোনো জায়গায় চলে গেলেও যেতে পারে। তবে আপনি ইন্টারকে ভুলে যাবেন না, এসি মিলানের সঙ্গে তারা 1-1 গোলে ড্র করেছিল কোপা ইতালিয়ার সেমিফাইনালে, আরেকটা লেগ বাকি রয়েছে যেটা কিনা ইন্টারের হোম ম্যাচ হতে যাচ্ছে, অর্থাৎ ইন্টারের ক্রাউড সেই ম্যাচে বেশি থাকবেন, মিলানের ক্রাউড বেশি থাকতে পারবেন না। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে আপনি ঘরের মাঠে তাদেরকে হারিয়ে এসলেন, যেখানে আপনার ডিমার্কো নেই, যেখানে আপনার ডুমফ্রিজ নেই, আপনার মূল অ্যাটাকিং যেই ফালক্রাম তারা দুইজন নেই, তারপরও সেই উইং ব্যাক ধরে সেন্টার সার্কেলটাকে ম্যানিপুলেট করে বায়ার্ন মিউনিখ যদিও ইনজুরি প্রবণ, তারপরও বায়ার্ন মিউনিখ ইজ বায়ার্ন মিউনিখ ইন দ্যার হোম টার্ফ। সেখানে আপনি লাউতারো মার্তিনেজের এই ফিনিশটাকে আপনি 10-এ যদি 11 না দেন তবে এটা ইনজাস্টিস হয়ে যায়। আপনি একদম শুরু থেকে শুরু করুন, ইয়ান সমার একটা লং বল খেললেন, সেই লং বলটা পাউন্স করলো লাউতারো মার্তিনেজের মাথাতেই, কিন্তু সেখানে কিম মিন জাই বলটা উইন করতে চেষ্টা করেছিলেন, পারলেন না, বলটা গিয়ে করলো মার্কাস তুরামের মধ্যে। মার্কাস তুরাম এবং লাউতারো মার্তিনেজের পার্টনারশিপ ইজ ডেডলিয়ার দ্যান এনিথিং ইউ ক্যান এভার ইমাজিন। সেই বলটা তিনি লে অফ করলেন আবারও লাউতারো মার্তিনেজকে। লাউতারো মার্তিনেজ দেখলেন বাস্তোনি তাদের লেফট সেন্টার ব্যাক, তিনি তার জায়গা ছেড়ে এসে তিনি উইং ধরে এগিয়ে আসেন, তিনি বাস্তোনিকে বলটা রিলেই করে দিলেন। বাস্তোনি কিছুটা নেমে এসে তিনি দেখলেন যে অগুস্তো সামনে ফরওয়ার্ড করে যাচ্ছেন, অগুস্তোকে তিনি বলটা দিয়ে দিলেন, তিনি ডেপোটাইজ করেছেন ডি মার্কোর জায়গায়। এই যে ম্যান মার্কিংকে বিট করে বায়ার্ন মিউনিখের সামনে এগিয়ে যাওয়া, আপনি আসলে কোন মানুষটাকে মার্ক করবেন সেটাই বায়ার্ন মিউনিখ জানে না, কিংবা ইন্টারকে ফেস করতে গেলে আপনার এটাই সমস্যা যে কোন প্লেয়ার কোন জায়গায় সুইচ করে সামনে এগিয়ে যাচ্ছেন সেটা ধরাটা সিমন ইনজাগির দলের বিপক্ষে খুবই কঠিন। এবং সেখান থেকে অগুস্তো সেই ক্রসটা করলেন মার্কাস তুরামের সফটেস্ট অফ দ্য সফটেস্ট টাচ, সেই ম্যাজিক টাচের পর লাউতারো মার্তিনেজের ট্রাইভেলা ফিনিশ আউটসাইড অফ দ্য বুট ইনসাইড টু দ্য নেট। এই মোমেন্ট অফ ম্যাজিক, এবং লাউতারো যখন ফাইনালি ফিনিশটা করলেন ইন্টারকে এগিয়ে দিলেন, লাউতারোর গোল হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে 19টা, যে গোলের সমান গোল আর কোনো ইন্টারের স্থির নেই, তার চেয়ে 5টা কম গোল আছে। সেখানে আদ্রিয়ানো বসে আছেন, আরো অনেকেই ওই লিস্টে আছেন, তবে লাউতারো মার্তিনেজ ইজ দ্য স্পেয়ার হেড, দ্য এল তরো অফ ইন্টার। এবং সেখানে যখন ইন্টার মিলান ক্রুজ করছে ম্যাচটা জিতার দিকে, সেখানে থমাস মুলার, যিনি না ঘরের ছেলে, ঘর ছেড়ে দেবেন এই মৌসুম শেষে, তিনি ফাইনালি এসে ম্যাচটাতে সমতায় আনলেন, যেখানে ভাঁসো কোম্পানি চাইলে কিন্তু মুলারকে খেলাতে পারতেন নাম্বার 10 রোলে, তিনি বিশ্বাস রেখেছেন রাফায়েল গেরেরের উপর, এবং সেটা আসলে কাজও করছিল কিছু কিছু জায়গায়। মাইকেল ওলিজে অনেকভাবে র্যাটেল করার চেষ্টা করছিলেন, এবং মাইকেল ওলিজের একটা পাস থেকে হ্যারি কেইন যদি সেই গোলটা কনভার্ট করতে পারত, যেটা বারে লেগে ফিরে আসলো, তবে বায়ার্ন মিউনিখের জন্য রাতটা কালকে অন্যরকম হতে পারতো। থমাস মুলার সমতা নিয়ে আসলেন, কিন্তু ফ্রাত্তেসি লুচিয়ানো স্পালেত্তির অধীনে, যিনি কিনা গোলের পর গোল করে ভাসিয়ে রোনালদো হয়ে গেছেন, ইন্টার মিলানে তিনি জায়গাও পান না, বেঞ্চ থেকে নামলেন। ফ্রাত্তেসির একটা সিম্পল ট্যাপ ইন, অগুস্তোর সেই কাচ ব্যাক থেকে বারেলা বলটা দিয়েছিলেন, সেখান থেকে ইন্টার একটা ঐতিহাসিক জয় নিয়ে ফিরছে সান সিরোতে। যে সান সিরোতে ক্রাউড রিয়াকশন কিরকম হতে পারে বায়ার্ন যেটা রিসিভ করবে আপনি সেটা ভালো মতো জানেন, কিন্তু তারপরও ভাঁসো কোম্পানি বিশ্বাস করছেন দে হ্যাভ দেয়ার চান্সেস। তিনি ভাবছেন যে তাদের চান্সেসগুলো কনভার্ট করতে পারলে আরো ভালো হতো, কিন্তু তারপরও সান সিরোতে তিনি চান্সেস নিতে চান। কিন্তু সিমন ইনজাগি তার দলকে প্রাপ্য প্রশংসাটাই করছেন, ভূয়সী প্রশংসা করছেন যে বায়ার্ন তাদেরকে প্রেস করতে এসছে ঠিক আছে, কিন্তু তারা ঠিক কোয়ালিটি ফুটবল প্রডিউস করেছেন। তারা যে দুটো গোল পেয়েছেন, এবং সেই দুটো গোল কিন্তু শুরু হয়েছে এক্স বায়ার্ন ইয়ান সমারের পজিশন থেকে। সিমন ইনজাগি যে সিস্টেমে বা যে ডিএনএটা এখনো ক্যারি করছেন কাতেনাচ্চিওর একটা ফর্ম, একটা হাইব্রিড ফর্ম টোটাল ফুটবলের সঙ্গে মিশিয়ে ইন্টারের মাধ্যমে, এই ইন্টারের মতো দল আপনি ইউরোপে কোথাও খুঁজে পাবেন না, যেখানে টু ম্যান স্ট্রাইক পার্টনারশিপ নিয়ে এখনো ম্যাচের পর ম্যাচ ডমিনেট করে যাওয়া যাচ্ছে। লাউতারো মার্তিনেজ এবং মার্কাস তুরামের মধ্যে এটা ছিল 36তম গোল দুইজনে মিলে, যার মধ্যে 19টা গোলই করেছেন লাউতারো মার্তিনেজ। সেখানে এরকম লিথাল ডেডলি একটা টিম ফেস করতে গেলে আপনার পক্ষে যে কোনো দিনই দুর্ঘটনার সম্মুখীন
সম্মুখীন আপনি হতে পারেন। এবং ইন্টারের পক্ষে গতকালকে ছিল তারা 3 নম্বর গোল কনসিড করেছে পুরো কম্পিটিশনে চ্যাম্পিয়ন্স লিগের এই এতগুলো ম্যাচ খেলার পর। এই সিমন ইনজাগের ইন্টার ইজ ডেডলিয়ার দেন ইউ ক্যান এভার থিঙ্ক অফ। এবং এই সিমন ইনজাগের ইন্টার যদি ট্রেবল জিতে যায় আবার 2010 সালের পর, সেখানেও আপনি অবাক হতে পারবেন না। তবে তার আগে হয়তো অবশ্যই বার্সেলোনা কিংবা বরুসিয়া ডর্টমুন্ড কিংবা ওইখান থেকে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ এবং পিএসজি, অ্যাস্টন ভিলা, কাউকে না কাউকে তো ফেস করতে হবে। আর এখনো তো ইতালির সেরিয়া শেষ হয়ে যায়নি। তবে আপনি ইন্টারকে সেই ক্রেডিটটা দিতে চাইবেন এবং সিমন ইনজাগিকে এই ক্রেডিটটা দিতে চাইবেন যে একটা আউটলায়ার ফুটবল, পজিশনও না আবার কাউন্টার অ্যাটাকিংও না, দুটোর মিশেল একটা ফুটবল আপনাকে উপহার দিতে ইউরোপে, যেটা আপনি আর কোথাও পাবেন না। চ্যাম্পিয়ন্স লিগের গতকালকের দুটো রেজাল্ট, প্রথম লেগে আর্সেনাল রিয়াল মাদ্রিদকে ডমিনেট করে 3-0 গোলে হারিয়েছে এমিরেটসে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ইন্টার একটা জয় নিয়ে ফিরেছে 1-2 গোলে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ নিয়ে আপনার যত মতামত রয়েছে, কোন জায়গাটাতে আপনার মনে হয়েছে কোন কোন দলের ইমপ্রুভ করা দরকার, কোন মোমেন্টটাকে মনে হয়েছে সবচেয়ে ম্যাজিক্যাল মোমেন্ট, সেটা নিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.